আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা মিডিয়া স্টুডেন্টরা? মেডিকেল ভর্তি পরীক্ষার তো সময় নেই, আর মাত্র হচ্ছে 2 সপ্তাহের চেয়েও কম সময় রয়েছে। এই শেষ 2 সপ্তাহের প্রস্তুতি কিন্তু খুবই ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট, কারণ এই শেষ 2 সপ্তাহে কিন্তু নির্ভর করবে তুমি চান্স পাবা কি পাবা না সেটার উপর। সাদা প্রাণের স্বপ্ন পূরণ হতেও পারে, নাও হতে পারে। সবচেয়ে ভাইটাল কি রোল প্লে করবে কিন্তু এই 2 সপ্তাহ। দেখো, আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিছে 17 জানুয়ারি। 60 মিনিট, 60 মিনিটের একটা খেলা। এই 60 মিনিটে তোমার এই যে প্রায় 6000 ঘন্টার মতো পড়ালেখা, এত যে দীর্ঘ সময়ের পড়ালেখা, সেটাকে কিন্তু হচ্ছে যে এই 60 মিনিটের মধ্যে তোমাকে ডেলিভার করতে হবে। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং শেষ মুহূর্তে রিভিশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের রিভিশনের ইম্পর্টেন্সটা কি, রিভিশনের ইম্প্যাক্টটা কি, আর রিভিশনের প্যাটার্নটা বা টাইপটা আসলে কি। দেখো, একটা পড়ালেখা তুমি এতদিন অনেক করছো, তোমার চিন্তা করে দেখো, তুমি রিভিশন না দিয়ে পরীক্ষা দিতে গেলে, না পড়ে পরীক্ষা দিতে গেলে কিন্তু তুমি পরীক্ষা খারাপ করতা। যখন বিভিন্ন কোচিং সেন্টারে আমরা তোমাদের মডেল টেস্ট নিতাম, তখন দেখতাম যে রেগুলারিটি যদি না রেগুলারিটি যারা প্রিপারেশন না নিত, যারা হচ্ছে যে রিভিশন না দিত, তারা আটকায় যেত। সো রিভিশন না দিয়ে আটকায় যায় বাচ্চারা। এবং বাচ্চাদের যখন জিজ্ঞেস করতাম যে তোমাদের এই পরীক্ষাটা খারাপ হলো কেন, বলতো ভাই রিভিশন তো দিতে পারি নেই। দেখা গেছে যে 1 অধ্যায়ের উপর খুব ভালো, 3 অধ্যায়ের উপর হইলে ভাই রিভিশন তো দিতে পারি নাই, এই অধ্যায়টা রিভিশন হয় নাই, তাই হচ্ছে পরীক্ষা ভালো হয় নাই। সো হচ্ছে রিভিশন ছাড়া তোমরা কিন্তু পুরাই হজবরল পাকায় ফেলো। সো তোমাদের জীবনে রিভিশনের ইম্পর্টেন্সের কোনো কিছু কিন্তু হচ্ছে যে শেষ নেই। আজীবন তোমার মাত্র শুরু হইলো। সব সময় পরীক্ষার আগে দেখবা যে রিভিশন না দিলে তুমি পরীক্ষা খারাপ করো, কারণ অভ্যাস হয়ে গেছে। এখন রিভিশনের ইম্প্যাক্টটা কি? রিভিশনের ইম্প্যাক্ট হচ্ছে কনফিডেন্সের উপর। তুমি যদি পরীক্ষার মধ্যে রিভিশন দিয়ে যাইতে না পারো, কনফিডেন্স, তুমি যদি পরীক্ষায় রিভিশন দিয়ে যেতে না পারো, তুমি লেস কনফিডেন্স নিয়ে যাবা। তোমার রিভিশন যদি ঠিকঠাক মতো না হয়, তুমি হচ্ছে পারা প্রশ্ন ভুল করে দিয়ে আসবা। আর রিভিশন ঠিকমতো না হয়, ঠিকমতো হইলে না পারা প্রশ্ন তুমি হচ্ছে যে সঠিক অ্যান্সার করতে পারবা, কারণ তোমার কনফিডেন্স থাকবে আমি পড়ে আসছি, আমি তো পারি। সো রিভিশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যে ইম্প্যাক্ট অফ রিভিশনটা কিন্তু তোমার কনফিডেন্সের উপর ডিরেক্ট গিয়ে পড়বে। সো তোমার মাথায় রাখতে হবে যে আমার রিভিশন কিন্তু গুছায় দিয়ে যেতে হবে। এবং হচ্ছে যে লাস্ট 14 দিনে অন্তত হচ্ছে লাস্ট 40 ডেইসে তুমি অন্তত হচ্ছে কি করবা, 40 ডেইসে অন্তত তুমি 2বার রিভিশন দেওয়ার চেষ্টা করবা। অনেকে 4বার, 5বার, 6বার, 7বার দেয়, সেটা ভিন্ন হিসাব। তোমার হিসাব হচ্ছে যে তুমি কয়বার রিভিশন দিবা, 2বার রিভিশন দিবা। এটা তোমার হিসাব, তোমার প্যাটার্ন, তোমার হচ্ছে যে বিষয়, তুমি 2বার রিভিশন দেওয়ার বিষয়টা নিয়ে ভাববা। এখন খেয়াল করে দেখো যে আমাদের এই টাইপ অফ রিভিশনটা আমাদের কি টাইপ অফ রিভিশনটা হচ্ছে যে ডিপেন্ড করে স্টুডেন্টের উপর। অনেকে আছে যে অনেক ফাস্ট পড়তে পারে, যেমন আমার এক ফ্রেন্ড, আমার অ্যাডমিশন টাইমে আমি শুনছি যে ও লাস্ট 2 সপ্তাহে হচ্ছে 5-6বার রিভিশন দিছে। আমি যখন লাস্টের দিকে রিভিশন একবারই শেষ করতে গিয়ে আমি হজবরল পাকায় ফেলতেছি, সেখানে ও কল দিয়ে বলে 5বার রিভিশন শেষ করে ফেলছে। আমার তো শুনে মাথা নষ্ট। কিন্তু আনলাকিলি ওর হচ্ছে যে এবার চান্স হয় নাই, আর লাকিলি আমার এবার চান্স হয়ে গেছে। কারণ কি, আমার টাইপ হচ্ছে আমি স্লো রিভিশন দিতে পারি, আমি ফাস্ট দিতে পারি না। সো অনেকে ফাস্ট দিতে পারে, অনেকে স্লো দিতে পারে। তো তুমি তোমার প্যাটার্নটা ধরো যে তুমি ফাস্ট দিতে পারো না স্লো দিতে পারো, অ্যান্ড ফাস্ট দাও, স্লো দাও। মিনিমাম স্লো যারা, তাদের অন্তত 2বার দিতে হবে। ফাস্ট যারা ওরা 5-6বার দেখ, সেটা আমার বিষয় না, বাট স্লো যারা আমরা, আমাদের অন্তত 2-3বার দিতেই হবে। এখন আসো যে আমরা তোমার রিভিশনটাকে 2টা ফেজে ভাগ করছি। একটা হচ্ছে রিভিশন ফেজ 1, একটা হচ্ছে রিভিশন ফেজ 2। রিভিশন ফেজ 1টা হবে প্রথম 8 দিনের জন্য, যেখানে তুমি 8টা সাবজেক্টকে একদিন একদিন করে সময় দিবা। আর হচ্ছে এই রিভিশনের ফেজ 2টা কয়দিন হবে? ফেজ 2টা হবে তোমার হচ্ছে 5 থেকে 6 দিনের হবে। 5 থেকে 6 দিনের তোমার ফেজ 2 হবে, কারণ তোমার হাতে তো বেশি সময় নেই, তোমার হাতে 12 থেকে 13 দিন রয়েছে। 16 তারিখ পরীক্ষা, দ্যাট মিনস তুমি 15 তারিখটাকে এক্সক্লুড করে ধরতে হবে। তাহলে আজকে যদি আমি ধরি হচ্ছে 3 তারিখ, তাহলে তোমার হাতে 12 দিন সময় রয়েছে। তার মানে এই 8 দিনের পর তুমি হচ্ছে যে 4 দিন সময় পাবা। 4, 5, 6, এটা তোমার উপর ডিপেন্ড করে যে কয়দিন তুমি সময় পাবা। সো সেকেন্ড ফেজের রিভিশনটার আগে আমি ফার্স্ট ফেজের রিভিশনটা নিয়ে কথা বলি। দেখো, আমি চাই তুমি হচ্ছে নেক্সট 8 দিনে প্রতিটা অধ্যায়কে একদিন করে ডেডিকেটেডলি সোললি ভালোভাবে সময় দাও। যে একদিন শুধু তুমি বোটানি পড়লা, একদিন শুধু জুলজি পড়লা, একদিন কেমিস্ট্রি সেকেন্ড পড়লা, একদিন কেমিস্ট্রি ফার্স্ট পড়লা, একদিন ফিজিক্স ফার্স্ট পড়লা, একদিন ফিজিক্স সেকেন্ড পড়লা, একদিন ইংলিশ পড়লা, একদিন জিকে পড়লা। এখন বলবা ভাইয়া এভাবে প্রতিটা সাবজেক্টকে একদিন সময় দিব, বায়োলজিকে একটু বেশি দেই, কেমিস্ট্রিকে একটু বেশি দেই? না, অলরেডি তোমার রিভিশন কিন্তু তোমার পড়া একবার শেষ হয়েছে, ফাইনাল মডেল টেস্ট দিছো, তুমি সব জায়গায় একবার একবার করে পড়া শেষ তোমার। সো তোমাকে এখন
প্রতিটা সাবজেক্টকে একটা গুরুত্ব দিতে হবে, কারণ বোটানি জুলজিতে যেমন 30 মার্ক আছে বাবারা, এই জায়গায় কিন্তু ঠিক তেমনি 70 মার্ক আছে, এবং বাই চান্স প্রশ্ন কঠিন হইলেই বোটানি জুলজি থেকে হবে। সো বোটানি জুলজি পড়তে গিয়ে তোমার মাথা নষ্ট, তুমি এই জায়গাগুলোয় সময় দিলা না, তখন কিন্তু তুমি একদম আলটিমেট ধরা খেয়ে যাবা। আমি চাই না তুমি আলটিমেট ধরা খাও। এই জায়গায় প্রত্যেকটা সাবজেক্টকে যদি তুমি প্রায়োরিটি দাও, দেখবা যে বোটানিতে তুমি হয়তো 20 থেকে 22 পাইলা, কিন্তু এই 70-এ তুমি হচ্ছে যে 60 পেয়ে গেলা। 70-এ 60 পাইলে কত, 60 আর 20 80 ঢাকা মেডিকেল, বা হচ্ছে 60 আর 22 হচ্ছে যে 82 ঢাকা মেডিকেল। সো হচ্ছে তোমার মাথায় রাখতে হবে যে এই 70-কে কোনোভাবে শেষ মুহূর্তে তুমি আর অবজ্ঞা করতে পারো না। প্রথমে তুমি অবজ্ঞা করে আসছো অনেক সময়কাল, বাট এই শেষ মুহূর্তে এই 70 মার্কের উপর কিন্তু তোমাকে সর্বোচ্চ ফোকাস দিতে হবে। সর্বোচ্চ মানে বোঝো, সর্বোচ্চ মানে সর্বোচ্চ ফোকাস দিতে হবে। দেখো তাহলে হচ্ছে প্রতিদিন একটা করে সাবজেক্ট পড়বা। এখন ভাইয়া জিকে ইংলিশ এগুলাকেও একদিন পড়বো, অন্তত একদিন দিয়ে পড়ো। জিকে ইংলিশের মধ্যে কিন্তু 25 মার্ক আছে, একটু দুইটু কম না, 25 মার্ক চাক্কা মার্ক। এই 25 মার্কের মধ্যে 25 যদি 25 পাও, তাহলে কিন্তু তোমার আর কিছু লাগে না। এখন কথা হয়েছে, আচ্ছা ভাইয়া ধরলাম আমি একদিন করে পড়তেছি, প্রতিটা সাবজেক্ট আমি কিভাবে পড়বো? দেখো তোমার এখন শেষ মুহূর্তে তোমার অন্তত হচ্ছে যে 14 ঘন্টা পড়ালেখা আমার মনে হয় তোমার স্বাভাবিক অবস্থায় হচ্ছে। এখানে 2 ঘন্টা তুমি স্টাডি পিরিয়ড রাখবা, 2 ঘন্টা তুমি এক্সাম দিবা। এক্সাম দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। লাস্ট মোমেন্টে কিছু স্টুডেন্ট শুধু এক্সামে ফেসে যায়, কিছু স্টুডেন্ট শুধু পড়ালেখায় ফেসে যায়। দুই ধরনের স্টুডেন্ট হিউজ লেভেলের ধরা খায়। তোমাকে এক্সাম এবং হচ্ছে পড়ালেখার মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। প্রথম কথা ভাই, তোমাকে পড়তে হবে। শুধু এক্সাম দিয়ে তুমি হচ্ছে যে কুল পাবা না, তোমাকে কি করতে হবে, পড়তে হবে। সো তুমি প্রত্যেকদিন 12 ঘন্টা করে পড়বা, 2 ঘন্টা তুমি এক্সাম দিবা। এই সেকেন্ড ফেজে আবার তুমি কি করবা, সেকেন্ড ফেজে তখন গিয়ে তুমি হচ্ছে 4 আওয়ার প্রত্যেকদিন এক্সাম দিবা, এবং সেকেন্ড ফেজে তুমি হচ্ছে যে 8 আওয়ার হচ্ছে যে তুমি পড়বা। তাহলে হচ্ছে যে তোমার এক্সাম দেওয়াটা সেকেন্ড ফেজে গিয়ে একটু বাড়ায় দিবা, বাট ফার্স্ট ফেজে তোমার পড়া আগে কমপ্লিট করতে হবে। এখন ভাই একদিনে বোটানি কমপ্লিট করতে বললেন, আমি তো 3 দিনে বোটানি কমপ্লিট করতে পারি না, আমি কেমনে পড়বো? আসো বোটানির একটা ব্রেকডাউন দেখাই, সবগুলা ব্রেকডাউন দেখাইলাম না, তুমি তোমার মতো করে নিও। বোটানি একটা ব্রেকডাউন দেখো, বোটানি চ্যাপ্টার 1 সময় লাগে বেশি, অনেক ইনফরমেশন, নাও 1.5 ঘন্টা পড়ো। বোটানি চ্যাপ্টার 2 আধা ঘন্টায় পড়া শেষ হবে। বোটানি চ্যাপ্টার 2 এর মধ্যে কি ইনফরমেশন আছে, অনেক ইনফরমেশন আছে বোটানি চ্যাপ্টারের মধ্যে, মূলেও অনেক ইনফরমেশন বোটানি চ্যাপ্টার 2 এর মধ্যে নাই। বোটানি চ্যাপ্টার 2 এর মধ্যে কি পড়তে হয়, মাইটোসিসের 5টা দশা, মায়োসিস 1 এর প্রোফেজ 1 এ মায়োসিস 1 এর প্রোফেজ 1 এর 5টা উপদশা পড়তে হয়। ওই উপদশার মধ্যে মূল মূল লাইনগুলো পড়তে হয়, ক্রসিং ওভার পড়তে হয়। তুমি এখন সবকিছু পড়তে গেলে তোমার এক বায়োলজি পড়তে তোমার 14 দিন লাগবে, তোমার রিভিশন আর হবে না, শুধু বায়োভিশন হবে। সো সেটা দিয়ে কোনো লাভ নেই, তোমাকে সব সাবজেক্ট পড়তে হবে। সো তোমাকে এখন এই টাইম ফ্রেমে কোষ রসায়ন 1 ঘন্টা, অণুজীব 1 ঘন্টা, শৈবাল ছত্রাক 1 ঘন্টা, তারপর হচ্ছে যে আমার বায়োফিটেট এইডোফিটে 15 মিনিট, তারপর নগ্নবীজি আবৃতবীজি 1 ঘন্টা, আমাদের হচ্ছে যে চ্যাপ্টার 8 যেটা আছে আমাদের টিস্যু তন্ত্রটা আধা ঘন্টা। এই ফেজে পড়লে দেখে 11 ঘন্টার মধ্যে টাইম আসে। সো আমি 11 ঘন্টা থেকে 12 ঘন্টা তোমাকে টাইম দিয়েছি এই পুরা জিনিসটা শেষ করার জন্য। এখন হচ্ছে যে ভাইয়া 1 ঘন্টায় আসলে আমি কি পড়বো? আমি তো 1 ঘন্টা একটা চ্যাপ্টার পড়তে পারি না ভাইয়া, আমার তো 1 ঘন্টা একটা চ্যাপ্টার মাথায় ঢোকে না, আমার দ্বারা কি হবে ভাইয়া, আমি তো পারতেছি না ভাইয়া। সো বিষয়টা হচ্ছে যে তুমি যখন পড়তে যাবা, তখন তুমি হচ্ছে যে সাজেশন অনুযায়ী মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়বা। তুমি যেখানেই পড়ো, যে জায়গায় পড়তেছো, তোমাকে তো একটা সাজেশন দিয়েছে। আমরাও ব্যাচেলর অফ বায়োলজি থেকে একটা সাজেশন ক্রিয়েট করেছি। তোমরা যদি মনে করো যে না তুমি আমার সাজেশনটা পড়তে চাও, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো যে তোমরা সাজেশনটা চাও কিনা। তাহলে আমি সাজেশনের উপর তোমাদের আলাদা একটা ক্লাস নিয়ে দিব, যে বোটানির তোমার কি কি জিনিস পড়তে হবে, জুলজির কি কি জিনিস তোমাকে পড়তে হবে, বোটানি ইম্পর্টেন্ট টপিক কি কি, জুলজি ইম্পর্টেন্ট টপিক কি কি, এবং হচ্ছে আমার সাজেশনের পিডিএফটাও তোমাদের দিয়ে দিব। যদি তোমরা চাও জানাবা। আর তুমি যে জায়গায় পড়েছো সেখান থেকে তো তোমাকে একটা সাজেশন দিয়েছে, এই সাজেশন অনুযায়ী মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি আগে আগে পড়বা। যখন তুমি একটা চ্যাপ্টার খুলবা, তুমি ধরো কোষ এবং এর গঠন খুলছো, কোষ এবং এর গঠন খুলে তুমি নামকরণ রিলেটেড সব লাইন পড়বা না। তুমি পড়বা যে নামকরণ কে করছে, কোষ আবিষ্কার করছে রবার্ট হুক 1665 সালে, 1674 সালে লিওনেল হুক আবিষ্কার করে দেখান যে রবার্ট হুক আসলে প্রকৃত কোষ আবিষ্কার করেনি, লিওনেল হুক প্রকৃত কোষ সজীব কোষ আবিষ্কার করে। রবার্ট হুক তার আবিষ্কার করে লিখে রেখে গেছে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে। এরপর টুকটুক করে চলে যাবা প্রকৃত কোষ এবং আদি কোষের পার্থক্য, ছক বই টুকটুক করে চলে যাবা কোষের আয়তনের মধ্যে, টুকটুক করে ঝিল্লিবিহীন ঝিল্লিযুক্ত কোষের মধ্যে চলে যাবা। কোষ প্রাচীর থেকে মনে রাখবা প্রাথমিক কোষ প্রাচীর, সেকেন্ডারি কোষ প্রাচীর, মধ্য প্রাচীর কোনটা কি দিয়ে তৈরি, সূক্ষ্ম গঠনে মনে রাখবা যে ক্রিস্টাল এন্ড মাইসিল হচ্ছে ক্ষুদ্রতম একক। এভাবে জাস্ট ইম্পর্টেন্ট কথাগুলো ধুপ 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 করে পড়ে যাবা। আর যখন পড়বা তখন চোখটা খোলা রাখবা, বইয়ের লাইনগুলোর মাঝে একটু চোখ বুলাবা। চোখ বুলালে তোমার ফটোগ্রাফিক যে ব্রেইনটা আছে, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ ফটোগ্রাফিক ব্রেইনের অধিকারী, এই ফটোগ্রাফিক ব্রেইনটা তোমার কাজ করা শুরু
করবে। সো হচ্ছে লাইনগুলোতে চোখ বুলাবা, তাহলে এইভাবে তুমি জিনিসটা পড়বা। আর ডেইলি 2টা ফাইনাল মক টেস্ট বাসায় দেওয়া বাধ্যতামূলক, এটা কিন্তু মাস্ট টু ডু। এটা কোনোভাবেই হচ্ছে যে তোমার অগ্রাহ্য করতে পারবে না, মাস্ট টু ডু, যে ডেইলি 2টা ফাইনাল মডেল টেস্ট এক্সাম দিবা 45 মিনিট করে, 1 ঘন্টা না, কারণ পরীক্ষা হলে কিছু সময় তোমার চলে যাবে অটোমেটিক। সো একটা তুমি অনলাইনে দিতে পারো, একটা অফলাইনে দিতে পারো। অফলাইন মানে কি বাসায়, তোমার কোচিং সেন্টারগুলো যেহেতু এখন বন্ধ, তোমাকে বাসায় প্র্যাকটিস করার জন্য হোম প্র্যাকটিস শিট সবাই দিয়ে দিয়েছে, সেটা দিয়ে তুমি বাসায় প্র্যাকটিস করো। এবং দেখো যে আমাদের হচ্ছে যে কি পড়বা, যে ভাইয়া রিভিশনের জন্য কোন কোন ম্যাটেরিয়ালসগুলো পড়বো। দেখো বোটানি এবং জুলজির জন্য তুমি মেইন বুকটা পড়বা। মেইন বুক বলতে কি, তোমাকে হাজারজন হাজার বইয়ের কথা বলতে পারে, কিন্তু আমি দেখছি এবং কালকে আমার ঢাকা মেডিকেল একটা ছেলের সাথেও কথা হলো 15তম, তারও কথা যে ভাইয়া বোটানি আবুল হাসান আর জুলজি আজমল স্যার, এইটা পড়েই আমি গেছি এবং এটা পড়েই আমি ঢাকা মেডিকেলে চান্স পাইছি, এবং এখান থেকে আমি প্রায় 25 থেকে 26টা প্রশ্ন কমন পাইছি, যেগুলো অ্যাটিপিক্যাল আসে সেগুলো আমার ভুল গেছে, কিন্তু কোনো সমস্যা নেই, আমার ঢাকা মেডিকেলে চান্স পেতে কোনো প্রবলেম হয় তাই 15তম হয়েছে। এবং আমার ঢাকা মেডিকেলের সব স্টুডেন্টদের একই কথা, ভাই আমি এত এক্সট্রা ইনফো পড়ি নাই, আমি হচ্ছে মূল বইটা ভালো করে পড়ছি। এই লাস্ট মোমেন্টে তো তুমি এক্সট্রা ইনফো সব পড়ে পারবা না, তুমি মূল বইটা ভালো করে পড়ো। সো মূল বইয়ের মধ্যে তোমার কি আছে, বোটানি এবং জুলজি মেইন বুকটা তুমি খুব খুব ভালো করে দেখো, আজমল স্যার এবং আবুল হাসান স্যার এই দুজন স্যারের মূল বই পড়ছে, এগুলাই পড়ো। এক্সট্রা ইনফো যদি পড়তে চাও, সব জায়গা থেকে এক্সট্রা ইনফোর পিডিএফ দেওয়া আছে একটা, আমরা একটা এক্সট্রা ইনফো নিয়ে বই বিক্রি করেছি, সেই এক্সট্রা ইনফোগুলো সেখান থেকে দেখো, অথবা এখন লাস্ট মোমেন্টে শুধু মূল বইটা ভালো করে দেখো। আর ব্যালেন্স অফ বায়োলজি থেকে আমি প্রতিদিন রাত 9টায় 6 তারিখ থেকে একটা প্রায়োরিটি 1000 এমসিকিউ, 10টা প্রতিদিন রাত 9টায় 1 ঘন্টা একটা ক্লাস দিব, 100টা করে ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদেরকে পড়ায় দিব। সো এটা হচ্ছে যে আমার তরফ থেকে থাকবে, যারা তোমরা রাত 9টায় ব্যাটেলস অফ বায়োলজি ইউটিউব চ্যানেলে দেখতে পারো, আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, যারা যুক্ত না তারা যুক্ত হয়ে নিতে পারো। তারপর হচ্ছে দেখো কেমিস্ট্রি ফার্স্ট এবং কেমিস্ট্রি সেকেন্ড, ফিজিক্স ফার্স্ট এবং ফিজিক্স সেকেন্ড, এগুলোর মধ্যে অনুশীলনীটা সবার আগে পড়বা, সবার আগে অনুশীলনী পড়বা, তার সাথে হচ্ছে মেন বইয়ে দাগানো লাইন পড়বা। সবার আগে কি পড়বা, অনুশীলনী, তার সাথে কি পড়বা, মেন বই দাগানো লাইন। তাহলে এটা হবে তোমার জন্য কেমিস্ট্রি এবং ফিজিক্সের মূল অস্ত্র, কারণ অনুশীলনী থেকে প্রশ্ন আসবে এবং মূল বইয়ের দাগানো লাইন থেকে প্রশ্ন আসবে। দেখো তোমার ইংলিশের জন্য তুমি এখন পড়বা লাস্ট মোমেন্টে বিসিএস পড়বে এবং প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন আছে সেগুলো দেখবা। ভোকাবুলারিটা তোমাকে খুব জ্বালায়, ভোকাবুলারির ক্ষেত্রে তুমি খুব প্যারা খাও, ভোকাবুলারির ক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করবো, আমাদের আহনাফ ব্যালেন্স অফ বায়োলজির আহনাফ ভাই একটা প্লেলিস্ট ক্রিয়েট করে দিছে, বিগত বছরের যত ভোকাবুলারি আসছে সবগুলাকে গুছায় একদম মাখন বানায় দিছে। আমি সেটার পিডিএফ আমি সেই প্লেলিস্টের লিঙ্কও দিয়ে দিব, সেটা থেকে তুমি ভোকাবুলারিটা করলে আর ভোকাবুলারি নিয়ে সমস্যা থাকবে না। জিকের জন্য তোমরা আন্তর্জাতিক কিন্তু পড়তেছো না, মেজরিটি পোলাবান আন্তর্জাতিক একদমই পড়তেছো না, আন্তর্জাতিক থেকে মিনিমাম 4 থেকে 5টা প্রশ্ন আসবে, শেষ মোমেন্টে আন্তর্জাতিক যদি তুমি ভালো করে না পড়ো তুমি কিন্তু ধরা খেয়ে যাবা। সেই যে আন্তর্জাতিকের জন্য তুমি হচ্ছে যদি এখন আন্তর্জাতিক না পড়ে থাকো, তোমাদের সারাপুর একটা প্লে লিস্ট আছে 15 মিনিটের, আমাদের হচ্ছে যে 15টা ভিডিও আছে, 15 মিনিটের 15টা ভিডিও আছে, এটা তুমি যেদিন জিকে পড়বা সেদিন তুমি হচ্ছে সারাপুর আন্তর্জাতিকের প্লে লিস্টটা কমপ্লিট করে ফেলে, তোমার আর কিছু লাগবে না। সারাপুর আন্তর্জাতিকের প্লে লিস্টটাও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। একই সাথে হচ্ছে তুমি মুক্তিযুদ্ধ, জিয়াউর রহমান নিয়ে কথা, ইউনূস সরকার নিয়ে কথা, এগুলা খুব খুব ভালো করে জানলে তোমার কিন্তু আর কিছু হচ্ছে যে জায়গা থেকে লাগবে না। সো এই হচ্ছে তোমার পড়ার প্যাটার্ন। এখন ফার্স্ট ফেজে তুমি এভাবে পড়ার পর সেকেন্ড ফেজে যখন তুমি 4 বা 5 বা 6 দিন সময় পাইলা, সেকেন্ড ফেজে তোমার মূল জিনিসটা থাকবে তুমি এক্সাম দিবা, এবং হচ্ছে সেকেন্ড ফেজে তুমি জিনিসটা কি করবা, সেকেন্ড ফেজে তুমি এই একদিনে তুমি হচ্ছে বায়ো নিয়ে আসবা, একদিন বায়ো, একদিন তুমি পড়বা হচ্ছে কেমিস্ট্রি, একদিন পড়বা তুমি হচ্ছে ফিজিক্স, একদিন পড়বা হচ্ছে যে তুমি ইংলিশ জিকে। সো এইভাবে তুমি হচ্ছে 4 দিনে 4টা তুমি মূল টপিক হচ্ছে যে কমপ্লিট করবা, এবং সেখানে তুমি জাস্ট তোমার পড়াগুলোকে রিভিউ করে যাবা, চোখ পেজ উল্টায় যাবা, পেজ উল্টাইতে তো ভালো সময় চলে যাবে। এখন মূল জিনিস হচ্ছে যে দেখো বাবারা মায়েরা, সময় কিন্তু হচ্ছে যে নাই, এই শেষ সময় কিন্তু তোমাকে খাটতে হবে। দেখো আমার নাম ছিল সাদাব, আমার নাম ছিল 2016 সালে আমার নাম ছিল শুধু সাদাব, আমাকে মানুষ শুধু সাদাব বলে ডাকতো। 2023 সালে থেকে কিন্তু আমি হচ্ছে যে 23 সাল থেকে আমি অফিসিয়ালি ডক্টর সাদাব, এবং মেডিকেলে চান্স পাওয়ার পর থেকে আমার মানুষ ডক্টর সাদাব ডাকে, আমারে দেখা যায় যে সবাই ডাক্তার সাহেব, ডক্টর সাদাব বলে ডাকে। সো এই যে ট্রানজিশনটা দেখো, নামের আগে কিচ্ছু ছিল না, নাথিং, নামের আগে এখানে ছিল নাথিং, সেখান থেকে নামের আগে এই যে ডক্টর যুক্ত হওয়ার যে জার্নিটা, এই জার্নিটা তো সহজ হবে না, স্বাভাবিক, এটা সহজ কোনো বিষয় না, এই বিষয়টা খুব টাফ। সো এই টাফ মোমেন্টে টাফভাবে পড়ো, লাস্ট
15 দিন, 14 দিন, 13 দিন, 12 দিন, 10 দিন, যার হাতে যত দিন আছে এই সময়টাকে সেরাভাবে কাজে লাগাও, ইনশাল্লাহ সফলতা আসবে। এই যে সিম্পল নাম থেকে নামের আগে ডক্টর লাগানো যে জার্নিটা, এই জার্নিটা তোমার স্মৃতি মধুর হোক, তুমি সফল হও, সেটাই চাই। সেরা প্রস্তুতি নাও, দোয়া রইল, শুভকামনা রইল। ব্যালেন্স অফ বায়োলজি কিন্তু তোমাদের সাথে রয়েছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সকলকে।